ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক। আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আদরিণী গল্প। ইতিমধ্যে তোমাদের ভাষা থেকে একটি অংশ হয়েছে শব্দার্থ পরিবর্তন ধারা, সেই ক্লাসটি তোমরা দেখে নিও। আজকে আদরিণী, তোমাদের যে প্রথম গল্প আদরিণী, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেল আইকনে অল ক্লিক করতে একদম ভুলে যাবে না। বাড়িতে বসেই তোমরা ধারাবাহিকভাবে উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দেবে 2026-এ থার্ড সেমিস্টার ইতিমধ্যেই তোমাদের শুরু হতে চলেছে। এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে ক্লাস শুরু হয়ে যায় প্রত্যেক স্কুলে। যদিও আমাদের কাছে এখনও হয়তো বাংলা আর ইংরেজি বই এসে পৌঁছায়নি, তবুও তোমাদের আমি ইতিমধ্যে ক্লাস শুরু করে দিয়েছি। তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে t.me/বাগিশ এডুকেশন, এখানে তো টেক্সট পেয়ে যাবে। আজকে তোমাদের শুরু করছি আদরিণী গল্প। তবে এই গল্পটা তোমাদের ছোট গল্প, আর এখান থেকে তোমাদের জানো 8 নাম্বার থাকছে। তৃতীয় যে সেমিস্টার ভিত্তিক পরীক্ষা, সেখানে তোমাদের এখান থেকে 8 নাম্বার থাকা মানে কম ব্যাপার নয়। কিন্তু গল্পটা শুনতে সহজ হলেও ভেতর থেকে খুব খুঁটিয়ে প্রশ্ন হবে, যেটা খুব খুঁটিয়ে পড়াশোনা করলে 8টি নম্বরই তোমাদের হাতের মুঠে চলে আসবে। কারণ এখন এমসিকিউ টাইপ পরীক্ষা মানে বুঝতে হচ্ছে নোটসের কোনো ব্যাপার নেই, টেক্সট যে ভালো বুঝে রাখবে সে এমনিতেই উত্তর লিখতে পারবে। তো প্রথমে আসছি আমরা এই গল্পটার মূল বিষয় কি। আদরিণী গল্পটা লেখা হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায়। প্রভাত কুমার মুখোপাধ্যায় বাংলা সাহিত্যের ছোট গল্পকার। তার প্রচুর গল্প আছে। 1873 খ্রিস্টাব্দের 3রা ফেব্রুয়ারি পূর্ব বর্ধমানে ধাত্রীগ্রামে জন্ম। তিনি প্রথম প্রদীপ বলে পত্রিকা লেখালেখি শুরু করেছিলেন। তারপর অনেক পত্রিকায় তার জীবন চর্চা শুরু হয় আমরা জানি। তো যাই হোক, আমরা এই গল্পটা পাবো সেটা হচ্ছে সাহিত্য পত্রিকা 1320 বঙ্গাব্দে প্রকাশিত। পরবর্তীকালে অবশ্য গল্পটা গল্পাঞ্জলি বলে প্রকাশিত হয়েছিল। তো তোমাদের প্রথম প্রকাশ এবং শেষ প্রকাশটা মনে রাখতে হবে। প্রথম প্রকাশ সেটা সাহিত্য পত্রিকা, আর বই আকারে প্রকাশ হয়েছিল গল্পাঞ্জলি নামক গ্রন্থে। এখন এই গল্পের বিষয়বস্তু কি? একেবারে মনুষ্যতর প্রাণীকে নিয়ে লেখা। আমরা জানি আমাদের জীবনে প্রচুর মুখ পশুকে নিয়ে প্রচুর গল্প আছে। তোমরা পড়েছো শরৎচন্দ্রের মহেশ গল্প, যা পড়লে আজও আমাদের চোখ ফেটে জল বেরোয়। এরকম প্রচুর গল্প তোমাদের আছে। আদরিণী গল্পটা তার ব্যতিক্রম নয়। এই গল্পটা অবশ্যই একটি হাতিকে নিয়ে। খুব সহজ করে বলে দিই, হাতিকে নিয়ে গল্পটা। যদিও আমাদের এই গল্পের যে নায়ক তিনি হাতি পোষার জন্য বা পশুপালিত করার জন্য পোষেননি, কিন্তু তার ট্রাজিক একটা করুণ কাহিনীর মধ্য দিয়ে গল্পটা শেষ হয়েছে। বিষয়গতভাবে আমরা জানি এখানে গল্পের যে মূল নায়ক সেটা জয়রাম মুখোপাধ্যায়। যদিও ছোট গল্পের যে বৈশিষ্ট্য একটা বিষয়ের মধ্যে আমরা সবটাই আনার চেষ্টা করছি। ছোট গল্প মানেই তোমরা জানো যে অনেক বৈশিষ্ট্য পড়েছ। রবীন্দ্রনাথ তার বর্ষাযাপন কবিতায় বলেছেন, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। যদি গল্পটা পড়ার পরও তোমার মনে অতৃপ্তি রয়ে যায়, গল্পটা শুরু করা মাত্রই শেষের কথা মনে পড়ে। প্রবাদ বাক্য অনুযায়ী মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ সকালটা যদি সমগ্র দিনকে দেখে দিতে পারে, সিন্ধুর মধ্যে বিন্দুকে দর্শন করতে পারে, কয়েকটা বিন্দুর মধ্যে মহাসমুদ্র দেখতে পাবে, তেমনটাই হচ্ছে ছোট গল্পের বৈশিষ্ট্য। ছোট কাহিনী, ছোট ছোট মানুষের কথা থাকবে। শুধু ছোট কাহিনী হলেই যে ছোট গল্প হবে এমন কথা নেই। রবীন্দ্রনাথের প্রচুর উপন্যাস আছে যা ছোট গল্পের চেয়ে ছোট, যেমন 2 বোন, মালঞ্চ উপন্যাস, করে জানো এগুলো উপন্যাস, কিন্তু ছোট গল্পের চেয়েও ছোট। তাহলে কাহিনী ছোট হলেই হবে না, দেখতে হবে অতৃপ্তি থাকছে কিনা, ছোট কাহিনী, ছোট মানুষের কথা আছে কিনা। এখানে অবশ্যই দেখবো যে তেমনই একটা বিষয় ছোট গল্পের আকারে উঠে এসেছে। যেটা শুরু করছিল, এই গল্পের মূল নায়ক হচ্ছে জয়রাম মুখোপাধ্যায়। জয়রাম মুখোপাধ্যায় 50 ঊর্ধ্ব বয়স। তার কি হয়েছে, উনি বিখ্যাত একজন কি ছিলেন না, দলিল লিখতেন। দলিল লিখতে লিখতে তিনি কিন্তু একজন প্রায় মুক্তার থেকে উকিলের মতো হয়ে উঠেছিলেন। অনেক জ্ঞান, দীর্ঘদিন ধরে একই কাজে নিযুক্ত থাকার ফলে অগাধ জ্ঞান হয়েছিল। তো এই 50 ঊর্ধ্ব জয়রাম মুখোপাধ্যায় তার নিমন্ত্রণ এসেছিল পীরগঞ্জের জমিদার মেজবাবুর কাছ থেকে। তার বাড়ির মেজবাবুর মেয়ের বিয়ে হবে, সেই বিয়েবাড়ির নিমন্ত্রণ উপলক্ষে আমাদের জয়রাম মুখোপাধ্যায় কী হয়েছিল, নিমন্ত্রণ এসেছিল। তো ওই গ্রামে আরও বিখ্যাত ব্যক্তি থাকতেন। তার মধ্যে উল্লেখ্য নগেন ডাক্তার এবং উকিল কুঞ্জ বিহারী, এরাও নামকরা লোক।
তারা পার্শ্ববর্তী গ্রামে যাবে, তৎকালীন যুগে যোগাযোগ ভালো ছিল না। এরা যোগাযোগ করতে এসেছে যে জয়রামবাবু কি করে যাবেন। আর জয়রামবাবুর সাথে যেখানে বিয়েবাড়ি হচ্ছে ওই মহারাজ নরেশচন্দ্র, তার মেয়ের বিয়ে, তো তিনি খুব জমিদার, আর ওনার মক্কেল অনেক এস্টেট বা সম্পত্তি নিয়ে নাড়াচাড়া করেছেন। সেই সূত্রে আমাদের জয়রামবাবু মনে করেন যে জমিদার হাতের মুঠোই, আমি যা বলবো তাই হবে। তা এখন জন্য তাকে বলেছে তুমি বিয়েবাড়ি যাবো কী করে, গরু গাড়ির পথ যাবে না, ঘোড়া নিয়েও যাওয়া যাবে না, তাহলে কি করে যাবে তারা? জমিদারকে বলে একটি হাতি পাঠিয়ে দিতে হবে। তো আমি বললি যে সে হাতি দেবে তার তো কোনো গ্যারেন্টি নেই, তার সত্ত্বেও উনি আবেদন করেছেন, আবেদন ফেরত এসছে, অর্থাৎ হাতি দেবেন না। কিন্তু আমাদের জয়রামবাবুর খুব জেদি মানুষ, উনি ঠিক করেছেন হাতি নিয়েই যাবেন। তাহলে তার সম্বল নেই, তবুও তিনি একটি হাট থেকে হাতি কিনে ফেলেছেন। হাতি কিনে সঙ্গে সঙ্গে তার আরও যে দুজন প্রতিবেশী আছেন, অর্থাৎ একজন কুঞ্জবিহারী উকিল এবং নগের ডাক্তার, তিনজনে মিলে হাতিতে করে বিয়ে বাড়ি গেছেন। জমিদার দেখে তো অবাক যে উনি হাতি কিনলেন কি করে, সত্যিই খুব একটা অভাবনীয় বিষয়। আর সাধারণ মুক্তার হয়ে এত বড় হাতি কিনে ফেললেন। জিজ্ঞেস করে কোথায় পেলেন হাতি আপনি? উনি ব্যঙ্গ করে বলেছেন যে আপনি এত বড় জমিদার থাকতে আমার সমস্যা আছে। তাতে অবাক হয়ে যায়। যাই হোক, আস্তে আস্তে দেখতে পাই আমরা উনি ওখানে গিয়ে নিমন্ত্রণ করে কাটিয়ে এসেছেন, তার জেদ এটাই। কিন্তু ওনার জীবনে বড় বিষয় হচ্ছে এটা, ত্রুটি দিক হচ্ছে এটাই, জেদ ভালো, কিন্তু মানুষের আকাঙ্ক্ষা যখন উচ্চাকাঙ্ক্ষায় রূপান্তরিত হয় তখন তার জীবনে কিন্তু অনেক দুর্ভোগ বা অভাব কষ্ট ঘনিয়ে আসে। আমরা দেখতে পাই জয়রামবাবু 50 বয়স, মানে আর বছর 10 পরই তার অবসর নেবার সময়। অবসর নেবার সঙ্গে সঙ্গে তার জীবনে অনেক কিছু ঘটনা ঘটে যায়, কারণ অভাব তাকে গ্রাস করে ফেলে। এত বড় একটি হাতিকে খাওয়ানো দাওয়ানো রাখা একবার কিনে ফেললেই তো হবে না, অভাব নেমে আসে। কেন? তার 3জন পুত্র সন্তান, বড় মেজ ছোট। বড় মেজ যাদের দেখতে পাই আমরা একটি কন্যা পুত্র সন্তান হয়েও আবার তাই তার 2 বৌমা সন্তান সম্ভবা। অন্যদিকে ছোট ছেলে কলকাতায় পড়তে গিয়ে পরীক্ষায় ফেল করেছে, অভাব চরম পর্যায়ে উঠেছে। বড় নাতনি তার এমন রোগে আক্রান্ত হয়েছে, সে অর্থ তার কাছে নেই। এই যে পরপর দুর্ঘটনাগুলো, একজন চাচ্ছে একজন বিয়ে ঠিক হয়ে গেছে, এক নাতনির রোগের টাকা নেই, একজন বিয়ের জন্য গয়না কিনতে পারছে না, বড় ছেলে তারা সংসার চালাতে হচ্ছে। কেন বলছে? 2 পুত্র থেকেও লাভ নেই, অকাল কুষ্মাণ্ড। পুরো দায়িত্বটা আজকে এই 50 মানুষকে নিতে হয়েছে, 2 ছেলের সংসারকে নিতে হয়েছে, একটি করে সন্তান দিয়ে আরেকটি সন্তানের জন্ম হচ্ছে। আবার এই চরম দুর্ভাগ্যের সময় উনি কী করবেন ঠিক করতে পারলেন না। অবশেষে অনেকেই বুঝতে পারছো, তাকে সহজ পরামর্শ যে হাতিটা বিক্রি করে দেওয়া হোক, তাহলে সংসারে হয়তো অভাব মিটে আসবে। হাতি বিক্রি করে যে টাকাটা আসবে সেটা গয়না কেনা যাবে, এই সুন্দর পরামর্শ দিলেন তার কাছে। তো হাতি বিক্রি বললে তো আর বিক্রি হয়ে যায় না, কারণ সবসময় কিন্তু হাতি কেনার মতো সামর্থ্য সবার থাকে না। তো উনি প্রথমে পাঠালেন হাতিটা, খুব কষ্টের সঙ্গে ভালোবেসেছেন তাই রসুলপুরের মেলাতে পাঠানো হলো। কিন্তু সেখানে হাতি বিক্রি হলো না, অর্থাৎ হাতি ঘরে ফিরে এলো, খুব কষ্ট। এবার কি বললেন, তিনি আবার একটা হাটে পাঠালেন। সেই হাটে পাঠানোর পর দেখা যায় যে হাতিটি কি হয়, পেটের রোগে আক্রান্ত হয়ে হাতিটি মারা যায়। এবং তিনি ছুটতে ছুটতে সেখানে যান, তার ইচ্ছে ছিল না হাতি বিক্রি করার। ছুটতে ছুটতে সেখানে গিয়ে দেখলেন, ঘোড়ায় গাড়ি করে ছুটলেন, সেখানে গিয়ে দেখলেন যে আমবাগানে শায়িত হয়ে পড়ে আছে তার বৃদ্ধ সেই আদরিণী হাতিটি। তাকে শেষ কান্নায় লুটিয়ে পড়ে উনি বললেন, তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি, এই তার শেষ কথা। তাহলে আদরিণী বিচ্ছেদ বৃদ্ধের পক্ষে মেনে নেওয়া সম্ভব হলো না। মাত্র 2 মাসের মধ্যেই ওই জয়রাম মুখুজ্জে মারা গেলেন। গল্প এখানেই শেষ। খুব ছোট্ট করে বললাম, গল্পটা অনেক বড়। আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছ যে এই গল্পের মূল চরিত্র হচ্ছে কে, জয়রাম মুখার্জি, যিনি খুব আরও গল্পের মধ্যে পাবে নামকরা মুক্তার অনেক বড় জটিল যে বিষয়গুলো বড় উকিলরা পারেননি, তাকে অনেক সময় খুব নিম্ন চোখে দেখা হতো। বর্তমান অনেক ইংরেজি যেন উকিল এসছে তাকে অগ্রাহ্য করতো, কিন্তু অনেক বড় বড় বিপদে হাকিম সাহেব খুশি হয়েছেন তার অভিজ্ঞতা দেখে। আমরা দেখেছি পদমর্যাদার শেষ কথা নয়, অনেক নিম্ন পদমর্যাদার মানুষও অনেক বড় কাজ করতে পারেন, অনেক মানুষের ভালোবাসা পান।
তিনি অনেক মানুষের ভালোবাসা পেয়েছিলেন, কিন্তু এই ভালোবাসা পাওয়াটা তাকে এমন উচ্চাকাঙ্ক্ষায় রূপান্তরিত করলো যে সংসারটা ভাসিয়ে দিয়ে উনি চলে গেলেন এই পৃথিবী থেকে। তার হাতিও গেল, তিনিও গেল। তো এগুলো মোটামুটি গল্পের বিষয়। আজকে তোমাদের খুব ছোট্ট করে গল্পের বিষয়টা পড়লাম। তোমরা এই বিষয়টাকে ভালো করে জানার চেষ্টা করো। মোটামুটি তোমাদের এই গল্পের দেখবে পরিচ্ছদ আছে মোট তোমাদের কাছে 7টি পরিচ্ছদ আছে। বিষয়গতভাবে প্রথম পরিচ্ছদের মধ্যে আমরা যেটা পাবো সেটা ওই আমন্ত্রণটাই পাবো যে বীরগঞ্জের মেজবাবু বিয়ে উপলক্ষে নিমন্ত্রণ করেছিলেন কাকে? আমাদের জয়রাম মুখার্জিকে। তার সঙ্গে ডাক্তার নগেন, উকিল কুঞ্জবিহারী যোগদান, আস্তে আস্তে করে পীরগঞ্জে যাওয়া, পালকি বা গরুর গাড়ি বা ঘোড়া কোনোটাই অসুবিধে বলে উনি হাতি জোগাড় করে চলে গেলেন। দ্বিতীয় পরিচ্ছদের মধ্যে আছে যেটা যে উনি আস্তে আস্তে করে দাম্ভিক প্রকৃতির চেহারার বর্ণনা দেওয়া আছে। একটু অহংকার ছিল তার মধ্যে, তবে একটা ঘটনা খুব তার সমস্যা হয়ে যায় দ্বিতীয় পরিচ্ছদে আছে। উনি হাকিমের উপর তর্ক করে দিয়েছিলেন, কারণ হাকিম উনি দাম্ভিক। হাকিমকে বলেছিলেন যে ওই যারা টাকা বেশি দেয় তাদের পক্ষে রায়টা বেশি দেয়। উনি অনেক গরিব মানুষের জন্য বিনা পয়সায় লড়তেন। তো এক সময় উনি বলে দিয়েছিলেন যে আপনার বুদ্ধি হচ্ছে আমার স্ত্রীর চেয়েও খারাপ। আর এটাই কিন্তু হাকিম সাহেব তার উপরে সম্মানহানি কেস করেছিলেন। কিন্তু তাকে 5 টাকা বললেন আপনি দিয়ে দিন জরিমানা, বেঁচে যাবেন। উনি 5 টাকা দেবেন না। উনি বলছেন হাকিম বলে লাট নাকি যা খুশি বলে অসাম্মানিক উনি লড়াই করলেন, এবং সেখানে দেখা যায় হাইকোর্টে উনি কিন্তু জিতে যান এবং আমাদের হাকিম সাহেব হেরে যান। তাহলে বুঝতেই পারছে যে কত তার জেদ ছিল যে উনি, এবং সেখানে 1700 টাকা খরচা হয়, যেখানে মাত্র 5 টাকাতেই জরিমানা তিনি মিটে যেত। উনি হাইকোর্টে জিতেছিলেন। এটা দ্বিতীয় পরিচ্ছদের বিষয় আছে এর মধ্যে মূল বিষয়টি। তারপরে জমিদার বাড়িতে যাওয়া, জমিদার তো অবাক হয়ে যায় কী করে হাতি পেল, সমস্ত জানলেন তিনি। অনেক কষ্ট করে হাতিটা কিনেছিলেন। পরবর্তী বিষয় তার বাড়ির অভাব অভিযোগ, এটা আছে তৃতীয় পরিচ্ছদের মধ্য দিয়ে। চতুর্থ পরিচ্ছদের মধ্যে দেখা যায় যে কোর্টের মধ্যে সমস্যা হয়, জটিল কেসগুলো কেউ করতে পারেনি, তাকে অগ্রাহ্য করেছিল। নতুন নতুন যারা ইংরেজি যারা উকিল এসছে তার সঙ্গে সম্পর্ক রাখতো না, একটু 50 মানুষ সে কিছুই জানে না এরকম করে। কিন্তু হাকিম সাহেবের কাছে একটা বড় ঘটনায় তিনিকে জিতিয়ে দেন এবং তিনি ভূয়সী প্রশংসা পান। এটা তোমাদের চতুর্থ পরিচ্ছদের বিষয়। পঞ্চম পরিচ্ছদ দেখবে যে সেখানে আস্তে আস্তে করে অভাব দারিদ্র্য যন্ত্রণা বাড়তে থাকে। তার বাড়ির মধ্যে ওই যে বললাম তার 2 পুত্র, তার 2 ছেলের 1টি করে সন্তান হয়েছে, মেয়ে আবার সন্তান সম্ভব বৌমারা। ছোট ছেলে পরীক্ষায় ফেল করেছে, বড় নাতনির বিয়ে ঠিক হয়েছে, আরেক নাতনির অসুখের টাকা নেই। এই দুর্দিনে উনি বামুনহাটের মেলায় আদরণীকে বিক্রি করতে পাঠিয়ে যান। ষষ্ঠ পরিচ্ছদ দেখা যায় যে হাতি ঘুরে আসে, বিক্রি হয়নি। তাকে 58 দ্বিতীয় একটা হাটে, তার নাম রসুলগঞ্জের মেলা, সেইখানে গিয়ে দেখা যায় যে ভেবেছিলেন তার নাতনি কল্যাণীর গয়নার টাকা এই হাতি বিক্রি করে এসে যাবে, কিন্তু হাতিটা সেখানে পৌঁছবার আগে সপ্তম পরিচ্ছদ মারা যায়। উনি সেখানে ছুটতে ছুটতে ঘোড়ায় গাড়ি করে যান এবং তার অভিমান শেষ কথা যেটা বলেছিলাম যে তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি, এটাই সবচেয়ে ট্র্যাজিক কথা। এবং তার 2 মাস পরে খুব কষ্টে উনি মারা যান। তাহলে পরিচ্ছদ ভিত্তিক কোন অধ্যায় কী কী আছে বলে দিলাম। তোমাদের এখান থেকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন হবে। আমি কি কি প্রশ্ন হতে পারে শেষ মুহূর্তে বলে দিই। ধরো এখান থেকে অবজেক্টিভ প্রশ্ন, তোমাদের গল্পটি প্রথম প্রকাশ, কোন পত্রিকার প্রকাশ, এগুলো তো বুঝতেই হবে তোমাদের। যে প্রদীপ পত্রিকার প্রথম প্রকাশ, গল্পাঞ্জলিতে তার পরবর্তী প্রকাশ, সাহিত্য পত্রিকায় ধারাবাহিক বেরোতো। এই 3টে অবজেক্টিভ মনে রাখতে হবে। নামগুলো ভালো করে মনে রাখবে, অবজেক্টিভ প্রশ্ন হবে। যেমন ধরো নগেন ডাক্তার আর উকিল কুঞ্জবিহারী, এই 2টো নাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তার ছেলে মেয়ে কী কী করতো, কোন ছেলে কলকাতায় পড়তো, পরীক্ষায় কী রেজাল্ট হয়েছিল, ফেল করেছিল, এগুলো তো খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং জমিদারের নাম কি, নরেশচন্দ্র, এবং সেখানে গিয়ে তার কি হয়েছিল, এই ঘটনাগুলো। কত টাকা হাকিমের বিরুদ্ধে জরিমানা হয়েছিল সেটা বলেছি, মাত্র 5 টাকা। হাইকোর্টে কত টাকা জিতেছিলেন, এই এমসিকিউ প্রশ্ন হতেই পারে যে জেলা কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সবাই হয়তো সুপ্রিম কোর্ট দিবে, কিন্তু না, উনি হাইকোর্টে জিতেছিলেন। এবং কে হেরেছিলেন, সবাই হয়তো লিখে যে হাকিম জিতেছিলেন, না, উনি জিতেছিলেন। এই প্রশ্নগুলোর ভেতর থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে।
এবং সবশেষে তোমাদের যে বিষয়টা আছে ট্রাফিক ঘটনা থেকে বেশি বেশি প্রশ্ন হয়, ওগুলো ভালো করে ওটা তো সপ্তম পরিচ্ছদের বিষয়, যে কোন কোন জায়গাতে তার হাতিটা গিয়েছিল, একটা না শেষ হাট কোনটা ছিল, রসুলগঞ্জ, এটা মনে রাখতে হবে। তার আগে হাট কী ছিল, বামুনহাট। প্রথম হাটের নাম বামুনহাট, দ্বিতীয় হাটের নাম রসুলগঞ্জ। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে, তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি মনে করি এগুলো আসবে পরীক্ষাতে। হ্যাঁ, এবং শেষ ট্রাজিক ঘটনা হচ্ছে তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি, আর কমাস পরে জয়রামের মৃত্যু হয় হাতিটির 2 মাস পরে। এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উপর জোর দিয়ে পড়ে তোমরা ভালোভাবে পড়ো। টেক্সট পেলেই তোমরা পড়তে শুরু করো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে পুরো এই পাঠানো আছে তোমাদের টেক্সট অংশটা, ওটা নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো। আজকে গল্পটি খুব সংক্ষিপ্ত আকারে বললাম। অবশ্যই তোমরা জানাবে কমেন্টে কেমন লাগলো, এবং ধারাবাহিক পেতে হলে প্রিয় বন্ধু ও বান্ধবীদের বেশি করে শেয়ার করো। আজ তাহলে এখানে রাখছি। বেস্ট অফ লাক। উচ্চ মাধ্যমিক 2026 নতুন তৃতীয় সেমিস্টারের ফার্স্ট বিষয় তোমাদের বলেছি। এবারে আর কোনো পরীক্ষা স্কুলে হবে না, এই পরীক্ষা হবে বাইরের স্কুলে, দুটোই বোর্ডের পরীক্ষা। কাজেই তোমাদের ভালো করে পড়তে হবে, এবং তৃতীয় এবং চতুর্থ দুটো পরীক্ষায় পাস করতে হবে, এবং এটাই হবে ফাইনাল এক্সাম। তার জন্য প্রথম থেকে তোমরা ভালো করে পড়ো। এপ্রিলের প্রথম থেকে তোমাদের নিজের স্কুলে ক্লাস শুরু হয়ে যাবে, সেই ক্লাসগুলো ভালো করে করো। আর আমাদের এগুলো যে পরপর দিচ্ছি, যেমন গ্রামার বা ভাষা অংশ শুরু করেছি, তোমাদের কঠিন লাগে বলে তোমরা অনেকেই বলেছিলে যে আমাদের ভাষা খুব কঠিন লাগে, যার জন্য সেই কঠিনটাই আমরা দিয়েছি। প্রচুর কমেন্ট পেয়েছি, তোমাদের নাকি খুব ভালো লেগেছে। ঠিক আছে, আমরা আরও পরপর তোমাদের ভাষা দেবো। আজকে তোমরা লিখেছো একটু গল্প শুনতে ইচ্ছে করছে, তাই গল্প নিয়ে বললাম। এখান থেকে তোমাদের 8 নাম্বার থাকছে MCQ। সকলে ভালো থাকো, বেস্ট অফ লাক।